দেখা যাক সকালবেলায় কম স্টুডেন্ট হবে। কলেজ আছে কয়টায়? ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার ফোনের সমস্যা। মোহাম্মদ হাসিব, বিধান কুমার। খুরশিদা জাফর, আশিবুল সাকিব, সুমাইয়া জান্নাত মেধা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। বিশাল গুপ্তা। তো কেমন আছো তোমরা সবাই? গতকালকে রাত্রে ক্লাস নিইনি বলে মন খারাপ না? গতকালকে ক্লাসে একটু ব্যস্ত ছিলাম না, ঘুম ধরছিল খুব। হ্যালো, আমি ছিলাম। আমি এখন ক্লাসে আছি, কথা বলতে পারবো না। হ্যাঁ, পরে কথা বলবো, আমি ক্লাসে আছি। হ্যাঁ, ফয়সাল আহমেদ ফাহিম, দীর্ঘ আশায় বসেছিলাম। আজকে রাত্রেও ক্লাস হবে, কারণ হচ্ছে যে আমাদের 4টা ক্লাস, মানে 25টা ক্লাস আমরা নিয়ে নেব ইনশাল্লাহ। তার মধ্যে তো 3টা, আজকে দিয়ে 3টা হয়ে যাবে। ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ। তাজমিন ইবনাত ভাবি, বিভা। ওয়ালাইকুম সালাম। 7000 মেম্বার দেখলাম একটু আগে। হ্যাঁ মোস্তাক, ফ্রি ক্লাস আমার ভালো লাগে না এমনিতে। ক্লাসে কলেজ না থাকলেও করতাম না ভাই ক্লাস, তাই তো। এটা কি 22 ব্যাচের নাকি শুধু 21 ব্যাচের? 21 22 সব ব্যাচই করতে পারবে, যদি কনেক আগে থেকে কিছু করা থাকে আর কি। কনেকের প্রিমিয়াম কোর্স করা থাকলে এটা বোঝার জন্য সুবিধা হয়। আজকে আমরা আলোচনা করব পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত, উপবৃত্তের নারী ভুঁড়ি বের করব, অধিবৃত্তেরও নারী ভুঁড়ি বের করার চেষ্টা করব। আর আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি, ওয়েবসাইটে লগ ইন করতে অনেকের সমস্যা হচ্ছে নাকি, সেটা আমরা একটু বাগ ফিক্স করতে হবে। সেটা করার পরে হয়তো বা র্যান্ডমলি করতে পারবা। ওই জন্য আমি গতকালকে রাত্রে গ্রুপেই আমি তোমাদেরকে পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি। অনেকের পিডিএফ ওপেন হচ্ছে না, হ্যান হচ্ছে না, তেন হচ্ছে না। তারা হয়তো বা সেটার ইউজ জানে না। কারণ তুমি যদি লিঙ্কটা কোনো একটা ব্রাউজারে ওপেন করো তাও হবে, অ্যাডব রিডার দিয়ে ওপেন করো তাও হবে, ঠিক আছে? তো যারা করতে পারছে না তারা একটু ইউজের সমস্যা। আজকে আমরা করব হচ্ছে পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত। পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত এই আলোচনাটা আমরা করব, কারণ এখান থেকে একটা প্রশ্ন ফাইনাল পরীক্ষায় সেট হতে পারে। তো সর্বপ্রথম এটা করতে গেলে আমাদেরকে যেটা আগে জানতে হবে, বাঁচতে হলে, যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা যদি এর মান 0 না হয় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সিগনিফিকেন্টগুলো জানতে হয়। যে এক্স এর দ্বিঘাত সমীকরণে এক্স এর দুটা মান যদি সমান হয়, তাহলে এক্স এর মান দুটি বা মূল দুটি, এক্স এর মান দুটি সমান হলে
x এর মান দুটি সমান হলে এর পৃথায়ক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। এই জিনিসটা আমাকে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণের পৃথায়ক 0 হলে মূল দুটি বাস্তব এবং সমান হয়, অর্থাৎ x এর মান দুটি বাস্তব এবং সমান হতে হলে, সমান এবং বাস্তব এটাও বলা উচিত ছিল, x এর মান দুটি সমান এবং বাস্তব হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আচ্ছা, ভেরি গুড। এবার আসো, মনে করো এখানে একটা পরাবৃত্ত আছে, এখানে একটা সরল রেখা আছে। আমি এখন এটা লজিক দাঁড় করাতে চাই যে এই পরাবৃত্ত আর এই সরল রেখা ভিতরে পরস্পরের ভিতরে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো নিয়ে অ্যানালাইসিস করলেই আর অঙ্ক করার প্রয়োজন হয় না, বেসিকটা দাঁড় করাতে পারলেই হবে। তো আমার পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে। পরাবৃত্তের সমীকরণে তোমরা দেখেছো যে x এবং y এর ঘাত সর্বোচ্চ 2 হয়, ঠিক আছে। পরাবৃত্তের সমীকরণে x ও y এর সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত কত হতে পারে? 2। এটা আমরা জানি। তো আমাদের কাজ যেটা হবে যে সরলরেখা আর পরাবৃত্ত এরা কখন পরস্পরকে স্পর্শ করবে এটা আমাদেরকে জানা দরকার। দেখো, আমি দুইটা চিত্র আঁকতেছি। এটা একটা পরাবৃত্ত, এটা একটা সরলরেখা। এই সরলরেখাটা এই মুহূর্তে কিন্তু এই পরাবৃত্তকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক যদি x1 y1 হয়, এর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, এই মুহূর্তে এই সরলরেখাটা এই পরাবৃত্তকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ x1 আর x2 হবে আলাদা, y1 আর y2 হবে আলাদা। কিন্তু আমি যদি বলি এই দুটা বিন্দু আস্তে আস্তে এই দুটা বিন্দু এরকম জায়গাতে ছিল আর এই দিকে গতিশীল হয়, এই বিন্দুটা এদিকে গতিশীল হয়, ওকে। এইভাবে গতিশীল হতে হতে যদি এরা এক সময় একটা বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে দুটা বিন্দু সমাপতিত হয়, যেমন এই বিন্দুতে সমাপতিত হয়, তখন এই সরলরেখাটা কিন্তু এরকম জায়গাতে চলে যাবে, রাইট। অর্থাৎ এই বিন্দুটাতে এই দুটা বিন্দুর জন্য x1 ইকুয়াল টু x2, y1 ইকুয়াল টু y2। অর্থাৎ কোনো একটা সরলরেখা যখন কোনো একটা পরাবৃত্তকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে তখন তার ভুজ দুটা আলাদা হয়, কোটি দুটাও আলাদা হয়। কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই দুটা বিন্দু পরস্পরকে সমাপতিত বিন্দুতে অবস্থান করে তখন x1 x2 সমান, y1 y2 সমান। অর্থাৎ আমার এখন চেষ্টা থাকবে এই পরাবৃত্ত আর এই সরলরেখা মিলিয়ে হয় x এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, নয়তোবা y এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। পরাবৃত্তের সমীকরণ ও সরলরেখার সমীকরণের সাহায্যে x বা y এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। x বা y এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে হয় x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, নয়তোবা y এর দ্বিঘাত সমীকরণ তৈরি করবা। বলবা কোনটা করলে সুবিধা হয়। তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে যেটার দ্বিঘাত সমীকরণে আসলে তোমাদের ক্যালকুলেশন সহজ হবে, তোমরা খুব সহজে সমীকরণটা তৈরি করতে পারবা, সেটা করবা, রাইট। তাহলে হয় x এর দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, নয়তোবা y এর দ্বিঘাত সমীকরণ তৈরি হবে। এর অর্থ ওই সরলরেখাটা ওই বক্ররেখাকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, রাইট। সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, কিন্তু আমরা চাচ্ছি সরলরেখাটা ওই পরাবৃত্তের ছেদক না হয়ে স্পর্শক হোক, অর্থাৎ ওই দ্বিঘাত সমীকরণের মূল দুটি সমান হোক। আর ওই দ্বিঘাত সমীকরণের মূল দুটি যদি সমান হতে হয়
তাহলে নিশ্চয়ক ইকুয়াল টু 0 করতে হবে। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন অঙ্ক নিয়ে একটা দেখো, সরাসরি এই অঙ্কগুলো কিন্তু আসে। হ্যাঁ, y ইকুয়াল টু mx প্লাস সি, সরল লেখাটি, এই সরল রেখাটি y স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে শর্ত নির্ণয় করো। স্পর্শ করলে c ইকুয়াল টু a বাই m হয়, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, যে y ইকুয়াল টু mx প্লাস c সরল লেখাটি y স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে তোমাকে দেখাতে হবে c ইকুয়াল টু a বাই m, এবং স্পর্শকটির সমীকরণ হবে, স্পর্শকটির সমীকরণ হবে y ইকুয়াল টু mx প্লাস, এখানে c আছে দেখো, c মানে a বাই m। কি ক্লিয়ার? তাহলে আমরা এখন আমাদের অঙ্কটা স্টার্ট করতে হবে কিভাবে। আমি আগেই বলেছি, কোনো একটা সরল রেখা কোনো একটা পরাবৃত্তকে যখন স্পর্শ করে তখন ওই পরাবৃত্ত ফার্স্ট স্টেপ হচ্ছে পরাবৃত্ত এবং সরল রেখার সাহায্য নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করা। সেটা এক্সেরও দ্বিঘাত সমীকরণ হতে পারে, ওয়াইয়েরও দ্বিঘাত সমীকরণ হতে পারে। তাহলে আমরা সলভ শুরু করতেছি। যে দেওয়া আছে y ইকুয়াল টু mx প্লাস সি, এটা দাও ইকুয়েশন নম্বর 1, আর পরাবৃত্তের সমীকরণ আছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, ইকুয়েশন নম্বর 2। এখন দেখো, এই দুটার সমীকরণ থেকে শুধু x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে অথবা শুধু y এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখান থেকে y এর মান এখানে বসাই, বর্গের সূত্র ফেলতে হবে, দরকার নাই। আমি এখান থেকে x এর মান একে বসিয়ে পাই, তাহলে x ইকুয়াল টু y স্কোয়ার বাই 4a একে বসিয়ে পাই, একে যদি বসাই তাহলে y ইকুয়াল টু m ইন্টু x এর মান y স্কোয়ার বাই 4a প্লাস সি, বা আমরা লিখতে পারি m y স্কোয়ার মাইনাস 4ay, একবারে লিখলাম, হ্যাঁ, 4a দ্বারা গুণ করে পার করে দিচ্ছি, প্লাস 4ac ইকুয়াল টু 0, একবারে করলাম, কিছু মনে করো না। হ্যাঁ, 4a দ্বারা গুণ করে দিয়ে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি আমরা, রাইট? তাহলে এটা দেবো আমরা ইকুয়েশন নম্বর 3, এবং পরীক্ষার খাতায় এইভাবে হুবাহু লিখে দিয়ে আসবা, রাইট? যে এই সরল রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করলে দেখাও যে c ইকুয়াল টু a বাই m, এবং স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c বাই a। হ্যাঁ, না, ক নম্বরে না, এটা খ অথবা গয়ে আসবে। কি ক্লিয়ার? এখন বলো y এর দ্বিঘাত সমীকরণ এসছে কিনা। তাহলে তোমাকে বলতে হবে এরকমভাবে যে 1 নং সরল রেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করলে 3 নং সমীকরণের y এর মান দুটি হতে হবে সমান, অর্থাৎ পৃথায়ক হতে হবে সমান। y এর মান দুটা যদি সমান না হতো তাহলে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করত, অর্থাৎ সেক্ষেত্রে সেটা স্পর্শক থাকতো না, সেটা ছেদক হয়ে যেত। কি ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি এভাবে ভাষা লিখবা এই লাইনের পরে 1 নং সরল রেখা 3 নং পরাবৃত্তকে স্পর্শ করলে, না সরি 2 নং পরাবৃত্তটা, হ্যাঁ, 2 নং পরাবৃত্তকে স্পর্শ করলে, এখানে লিখবা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করলে 3 নং সমীকরণের পৃথায়ক শূন্য হবে। 3 নং সমীকরণের পৃথায়ক ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? পৃথায়ক মানে b স্কোয়ার মাইনাস 4ac,
বি মানে এক ঘাতের সহগ, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 16 এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে এক ঘাতের সহগ দ্যাট ইজ এম, সি মানে ধ্রুবক পদ মানে হচ্ছে 4ac ইকুয়াল টু 0। তাহলে বাহ, এখানে 16 এ দ্বারা ভাগ করলে এম মাইনাস এম সি ইকুয়াল টু 0, অতএব সি ইকুয়াল টু এ বাই এম। তাহলে এই শর্তে সি ইকুয়াল টু এ বাই এম শর্তে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরল লেখাটি এই পরাবৃত্তকে কি করবে? স্পর্শ করবে। কি ক্লিয়ার? তাহলে আমি যদি সি এর মান একে বসিয়ে দিই তাহলে সেটা কোনো সাধারণ হেন তেন সরল লেখা থাকবে না, সেটা হয়ে যাবে স্পর্শক সরল লেখা। অতএব স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম, এই হচ্ছে আমাদের অঙ্ক। বলো, কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারো। কি ক্লিয়ার? হ্যাঁ, ওটাই আর কি, আসে মানে দেখে চলে যাচ্ছে। যাই হোক, ক্লিয়ার? কোনো সমস্যা আছে বলো বাবা। ক্লিয়ার ভাই? নাইদ রেজা, যারা নতুন ফ্রি পাইলো তারা কই? হ্যাঁ, যারা পুরাতন চালে ভাতে বাড়ে, যারা নতুন তারা মনে করেছে এই উজ্জ্বল আবার কে রে, হ্যাঁ ফ্রি পড়ায়, তার মানে মনে হয় নিশ্চয়ই এরকম কোনো এই দাম নাই, ঠিক আছে, মূল্য নাই। হ্যাঁ, এম এ ময়েন ঢাকা বোর্ডের 19-এর একটা কোশ্চেনে প্রবলেম আছে। ওকে ভাইয়া, প্রবলেম সলভ করে দেব। যারা বিভিন্ন জেলা থেকে এরকম একটা ফ্রি কোর্স পেয়েছ, এই জন্য মনে হয়েছে যে ভাই ফ্রির আবার ফ্রি কি জন্য দিয়েছেন, তার মানে আপনার প্রচারণার দরকার হচ্ছে মনে হয়। মাত্র 10% উপস্থিত। 10% হলে তো 700 জন হতরে পাগলা। 7000-এর 10% মানে 700 জন। 1% মানে 70 জন হয়। নাইমা জান্নাত তাহমিন বলছে আমি নতুন ভাইয়া। ধন্যবাদ বাবা। যারা পুরাতন তারাই মনে করো আসলে হ্যাঁ। তো যাই হোক, তাহলে ক্লিয়ার এটা। তাহলে এখন আসো এই ইকুয়েশনটা নিয়ে। তাহলে এই যে y ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম, তাহলে আমি এখন এটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। y ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম, এইটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax আকৃতির পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ ওকে, আজীবন y ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম। এম মানে হচ্ছে স্পর্শকের ঢাল, আর এ মানে হচ্ছে পরাবৃত্তের ওই y স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের একটা ধ্রুবক মান, যা কিনা 4x এর সাথে সহগ হিসেবে থাকে। তো যাই হোক, তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এখন এটা নিয়ে একটু অ্যানালাইসিস যদি করি আমরা, যে এই যে পরাবৃত্তটা দেখতে পাচ্ছ এখানে, এই পরাবৃত্তের উপরে এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই বিন্দুটা কি জিনিস? এক্স ওয়াই বিন্দুটা হচ্ছে স্পর্শক সরলরেখার উপর চলমান বিন্দু। স্পর্শক সরলরেখার উপরিস্থিত সরলরেখার উপর চলমান বিন্দু, চলমান
বিন্দু, এগুলো প্রত্যেকটা নাড়ি ভুঁড়ি বের করে দেখতে হয়। এম মানে হচ্ছে স্পর্শকের ঢাল, স্পর্শকের বানান ভুল করছি কেন, স্পর্শকের ঢাল, ওকে। আর এ মানে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ থেকে পাবো আমরা, পরাবৃত্তের সমীকরণে দেওয়া থাকে, পরাবৃত্তের সমীকরণে দেওয়া থাকে, বা আমরা বলবো y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব দ্যাট ইজ স্মল এ পরাবৃত্তের সমীকরণে থাকে, রাইট। তাহলে এ এম আর এক্স ওয়াইয়ের পরিচয় আমরা বলে দিয়েছি, রাইট। এখন আমার প্রশ্ন, তাহলে এই যে স্পর্শকটা, এটার যদি একটু সিগনিফিকেন্ট আমরা বুঝতে চাই, তাহলে এখানে উভয় পক্ষকে এম দ্বারা গুণ যদি করি আমরা, তাহলে এম ওয়াই আই ইকুয়াল টু এম স্কোয়ার এক্স প্লাস এ, বা এখানে আমরা বলতে পারি এক্স এম স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এম প্লাস এ ইকুয়াল টু 0। এই যে দেখো একটা ইকুয়েশন পাইলাম আমরা এই স্পর্শক সরলরেখা থেকে আমি একটা এম এর দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। এম এর পরিচয় হচ্ছে স্পর্শক সরলরেখার ঢাল। এম এর দ্বিঘাত সমীকরণ আসার অর্থ এম এর দুইটা মানের জন্য কি হবে, এম এর দুইটা মানের জন্য দুইটা স্পর্শক পাওয়া যেতে পারে, অর্থাৎ এই পরাবৃত্তটার সর্বোচ্চ দুইটা স্পর্শক অঙ্কন করা সম্ভব একটা নির্দিষ্ট বিন্দু। আমি মনে করো দুইটা সরলরেখা যদি এই একটা চলমান বিন্দুকে মেনে চলে আর কি, ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, এই যে মনে করো দ্বিঘাত সমীকরণ, তাহলে এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ এইটাই স্পর্শকের সমীকরণ। এখানে এম এর না, এটাও তো স্পর্শকের সমীকরণ থেকে এখানে নিয়ে এসছি, কিন্তু এম এর দুইটা ভিন্ন মান হলে বা এম এর বিভিন্ন মানের উপরে নির্ভর করে স্পর্শকের বৈশিষ্ট্য আলোচনা করব এবার, রাইট? কিরকম? এখানে এম এর মান কিন্তু দুইটা মান আছে, সেই দুটা মান সমান হতে পারে, সেই দুটা মান অসমান হতে পারে, দুটা ভিন্ন মান হতে পারে, ঠিক আছে? তারপরে তাহলে মনে করো আমি এখানে এভাবে আলোচনাই শুরু করে দিই যে যদি এম এর দুটি মান m1 ও m2 হলে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এম এর দুটি মান m1 এবং m2 হয়, তাহলে তোমরা অবশ্যই এইরকম জিনিস বহুপদীতে শিখেছ, বা 9-10-এও অনেকে তোমাদেরকে শেখাইছে যে দ্বিঘাত সমীকরণের দুটা মূলের যোগফল যদি এক্স এর দুটা মান আলফা এবং বিটা হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এরকম শিখো নাই, রাইট? তাহলে এম এর দুটা মান এখানে আছে m1 এবং m2, তাহলে মূলদ্বয়ের যোগফল অর্থাৎ m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস একঘাতের সহগ, এম এর একঘাতের সহগ মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ডিভাইডেড বাই এম স্কোয়ারের সহগ এক্স, ক্লিয়ার? এবং মূলদ্বয়ের গুণফল m1 ইন্টু m2 দিস ইকুয়াল টু এ বাই এক্স, ধ্রুবক পদ বাই এম স্কোয়ারের সহগ। এটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের মধ্যে সম্পর্ক, রাইট? সহগ এবং মূলের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, m1 এবং m2 কি নির্দেশ করে এই পরাবৃত্তের যে দুটা স্পর্শক অঙ্কন করা যায়, সেই দুটা স্পর্শকের মূল মানে ঢালদ্বয়ের যোগফল এবং ঢালদ্বয়ের গুণফল, অর্থাৎ এই পরাবৃত্তের দুটা স্পর্শকের ঢালদ্বয়ের যোগফল চিরকাল y বাই এক্স, ঢালদ্বয়ের যোগফল চিরকাল y বাই এক্স, এবং ঢালদ্বয়ের গুণফল a বাই এক্স। কার ঢালদ্বয়? স্পর্শকের ঢালদ্বয়, রাইট? এখন আমি তোমাকে প্রশ্ন করব, ফাইনাল পরীক্ষায় আমি প্রশ্ন করব এইরকম যে
আমি প্রশ্ন করব এরকম ভাবে যে y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে দুটি স্পর্শকের ঢালদ্বয়ের সমষ্টি 5 তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ বইয়ে অঙ্ক খুঁজে পাবা না ভাইজান, কিন্তু আমাকে যদি ফাইনাল পরীক্ষায় প্রশ্ন করতে দেওয়া হতো এবার 2021 সালের, আমি এই প্রশ্নগুলো দিতাম যে y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে দুটি স্পর্শকের ঢালদ্বয়ের সমষ্টি 5 তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ। তাদের ছেদবিন্দু মানে xy রে পাগলারা, xy মানে কি? xy এর পরিচয় দিয়েছি স্পর্শকের উপরে একটা বিন্দু। দুইটা স্পর্শকের xy মানে হচ্ছে তাদের ছেদবিন্দু বোঝায়, কমন বিন্দু বোঝায়। তাদের ছেদবিন্দু মানে xy এর সঞ্চার পথ বের করতে বলেছি আমি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্ক যদি আসে তাহলে তোমরা শুরু করবা এরকম ভাবে। আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস a বাই m। তাহলে এই প্রশ্নের অ্যান্সার শুরু করবা এখান থেকে, এই যে এভাবে শুরু করবা। দেখো আমরা জানি, হ্যাঁ তারা জানে, আমরা জানি এরা প্রশ্নের অ্যান্সার শুরু করতেছে, কিন্তু আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে কোনো স্পর্শকের লেখা তো আছে না? আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস a বাই m, রাইট? বা এই লাইন, রাইট? তারপরে লিখবা ধরে স্পর্শকের ঢালদ্বয় m1 এবং m2। যদি তারপরে এরপরে এই লাইনে চলে যাবা, ধরে স্পর্শকের ঢালদ্বয় m1 এবং m2, অতএব m1 প্লাস m2 ইকুয়াল টু y বাই x, m1 ইন্টু m2 ইকুয়াল টু a বাই x। আমি এখানে দুইটা প্রশ্ন দিতে পারি। y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে দুটি স্পর্শকের ঢালদ্বয়ের সমষ্টি 5। আরেকটা প্রশ্ন দিলাম y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ। এই জানলাগুলো লাগিয়ে দেশো তো, সিঁড়িঘরের জানলাগুলো লাগিয়ে দেশো সব। তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ কি হবে? ক্লিয়ার? এই দুটো প্রশ্ন আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় 21 ব্যাচের রিটেন প্রশ্নে অবশ্যই এই ধরনের একটা প্রশ্ন আমি দিবই, 100% দিব ভাইজান, এটা কোনো সন্দেহ নাই। তাহলে কি করবা? এখান থেকে শুরু করবা, শুরু করে এতদূর পর্যন্ত আসবা। এবার আসো, এটা 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন অ্যান্সার করার সময় তোমাকে বলা হয়েছে y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে দুটি স্পর্শকের ঢালদ্বয়ের সমষ্টি 5। তারপরে এই লাইনের পরে তুমি লিখবা প্রশ্ন মতে m1 প্লাস m2 ইকুয়াল টু 5। এবার আমরা মারবো ড্রাইভ y বাই x ইকুয়াল টু 5, অতএব y ইকুয়াল টু কত হবে ভাইজান? 5x। এটাই সঞ্চার পথ, অর্থাৎ মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে যার ঢাল হবে 5। মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে যার ঢাল হবে 5। কি ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পরাবৃত্তের দুটা স্পর্শকে ঢালদ্বয়ের সমষ্টি 5 বলে তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা যার ঢাল হবে 5। এটা 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার যদি 2 নম্বর প্রশ্নটা আসে, বলো ভাইজান 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এদের ঢালদ্বয়ের গুণফল হবে
-1, তাহলে আমরা এতদূর পর্যন্ত আসবো, ওই যে m1 + m2 m1 * m2 পর্যন্ত যাব। যাওয়ার পরে 2 নম্বর অ্যান্সার করব প্রশ্ন মতে m1 * m2 = -1। তাহলে বাহ, আমরা লিখতে পারি m1 * m2 এর মান কত? m1 * m2 এর মান a/x, তাহলে a/x = -1 বা x = -a। অতএব x + a = 0, যা দ্বিকাক্ষের সমীকরণ নির্দেশ করে, যা y² = 4x পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে y² = 4x পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চারপথ হবে ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ ব্যাখ্যা করো। এটাই প্রশ্ন তোমাদের এই বছরে এইচএসসি 2021 এর প্রশ্ন বাই উজ্জ্বল হোসেন। প্রশ্ন দেব এরকম, y² = 4ax পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চারপথ ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ, ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ হয়। বিশ্লেষণ করো। 2021 এর মনে করো এইটা ফাইনাল পরীক্ষার প্রশ্ন। y² = 4ax পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চারপথ হবে ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ। কিন্তু আমি প্রশ্ন এটা দিব না, আমি দিব যে এই প্রশ্নটা আমি এই ভাষায় না দিয়ে বলবো, এই পরাবৃত্তের দ্বিকাক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরের উপর লম্ব ব্যাখ্যা করো। একই অ্যান্সার ভাইজান। ফিলিংসটা কি দেখো, ফিলিংসটা হচ্ছে এরকম যে আমরা তো জানি যে y² = 4x পরাবৃত্তের ক্ষেত্রে এই জিনিসটা আমরা জানি, এর গ্রাফ হয় মোটামুটি এরকম। এটা y² = 4x, এটা উপকেন্দ্র, এটা a, দ্বিকাক্ষের সমীকরণ এটা, রাইট। এখন যদি এর উপরে দুটা স্পর্শক অঙ্কন করি আমরা, এখানে একটা স্পর্শক, এবার এই বিন্দু থেকে এখানে আরেকটা স্পর্শক যদি অঙ্কন করি তাহলে এটা হবে। তোমাকে প্রমাণ করতে হবে এটা 90 ডিগ্রি। দেখো এই দুটা পরাবৃত্তের ছেদবিন্দু এটা না, এই ছেদবিন্দুটা কার উপর অবস্থান করে? দ্বিকাক্ষের উপরে। এই দ্বিকাক্ষের উপরে তুমি যেখানে একটা পিঁপড়া বিন্দুকে হাঁটাহাঁটি করাও না কেন, মর্নিং ওয়াকে পাঠাও না কেন, ডায়াবেটিক হয়েছে তাকে হাঁটাহাঁটি করাতে হবে এই দ্বিকাক্ষের উপরে। এই দ্বিকাক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, যেমন একটা স্পর্শক এটা, এখানে স্পর্শক টানলে এরকম হবে, এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রশ্ন দুই ভাবে হতে পারে। এমসিকিউ পরীক্ষায় আমি দেব একটা প্রশ্ন ভাই 100%, 100% যে পরাবৃত্তের দ্বিকাক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আজীবন 90 ডিগ্রি। পরাবৃত্তের দ্বিকাক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে পরাবৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ চিরকাল 90 ডিগ্রি। এটা এমসিকিউ দেব। ক্লিয়ার? বলো ক্লিয়ার না? ক্লিয়ার? এমন প্রশ্ন পরীক্ষায় হলে কেউ প্রশ্নই বুঝতো না, হা করে বসে থাকতো আর কি। তোমরা তো পারবা অন্তত। নাইমা জান্নাত তামিন এটা আরেকবার বলেন।
এই যে বাবা আমি এখানে যে প্রশ্নটা করেছি যে আমি যে দুটা স্পর্শক পাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এর, সেখানে এম এর দুটা মান পাওয়া যেতে পারে। সেই দুটা মানের বৈশিষ্ট্য অনুসারে স্পর্শক দুটার মানে ক্যারেক্টারিস্টিক আলোচনা করা যায়, রাইট। আমরা দেখলাম m1 ইন্টু m2 ইকুয়াল টু যখন -1, অর্থাৎ স্পর্শক দ্বয় যখন পরস্পরের উপর লম্ব, তখন আমরা কি পাইছি? তখন আমরা কিন্তু এই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ পাইছি। কারণ আমরা জানি শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা হয়, শীর্ষবিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব তাই হয়। ওকে, এখন আসো বাবা, তাহলে এটা যদি মূল বিন্দু 0 0 হয়, তাহলে ডানের এই সরলরেখাটার সমীকরণ x ইকুয়াল টু a হয়, আর বামের সরলরেখাটা হয় x ইকুয়াল টু -a। তাহলে x প্লাস a ইকুয়াল টু 0। তার মানে কি y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ এটা কিনা বলো। ওকে, তাহলে আমরা দেখলাম যে দুটা স্পর্শকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাদের ছেদবিন্দু সঞ্চার পথ কন্ডিশন অনুসারে x প্লাস a ইকুয়াল টু 0 নিয়ে এসছি কিনা বাবা বলো। এবং এটাই কি দ্বিকাক্ষের সমীকরণ না? তাহলে কি আমরা বলতে পারি যে এরকম পরস্পর লম্বচ্ছেদী দুটা সরলরেখাকে যদি আমরা একটা পরাবৃত্তের উপর দিয়ে স্পর্শ করিয়ে চলাতে থাকি, তাহলে ওদের ছেদবিন্দু তাদের দ্বিকাক্ষের উপর দিয়ে চলাচল করবে। কি ক্লিয়ার? বলো ভাইজান, কার সমস্যা আছে? আর ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবারে ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন করতে পারি, সৃজনশীল প্রশ্ন করতে পারি, এটা হতেই পারে কিন্তু। ওকে, এবারে আসুন আর একটু কথা বলে নিই। তাহলে মনের খাতায় স্মৃতির পাতায় এই প্রশ্নগুলো লিখে রাখো ফোটায় ফোটায়, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ, পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ, যে কোনো স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস a বাই m। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। অর্থাৎ তোমাকে যদি বলে যে এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এই কথাটা বলার সাথে সাথে তোমার ভিতরে এই জিনিসটা কাজ করবে যে y ইকুয়াল টু mx প্লাস a বাই m। m মানে স্পর্শকের ঢাল, আর a মানে পরাবৃত্তের সমীকরণ থেকে ধ্রুবকের একটা মান বের করা সম্ভব, রাইট। এখন কি কি শর্তে এই অঙ্কগুলো হতে পারে সেটাও তো তোমাকে বুঝতে হবে, রাইট। এখন দেখো ভাইজান, তোমার প্রশ্নে আসতে পারে এরকম, y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, 1 নম্বর শর্ত দিলাম, যা x অক্ষের ধনাত্মক দিকের সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অঙ্কগুলি কিন্তু আমি আর করাবো না। ওকে, এই অঙ্ক কি করানোর দরকার আছে? বলো। এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তুমি জানো y স্কয়ার ইকুয়াল টু 4ax আকৃতির পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস a বাই m, y ইকুয়াল টু mx প্লাস a বাই m। তাহলে m মানে ঢাল, কার ঢাল? স্পর্শকের ঢাল। a মানে কি পরাবৃত্তের সমীকরণ থেকে পাওয়া যায়। তাহলে এই অঙ্কের অ্যান্সার পাওয়া যাবে না? এই অঙ্কের ক্ষেত্রে এর মান 4 আর m এর মান tan 60 ডিগ্রি অর্থাৎ √3, রাইট। শুধু তুমি লিখবা পরীক্ষার খাতায় ভাষা দিয়ে এইভাবে যে আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস a বাই m। এখানে
এম ইকুয়াল টু tan 60 ডিগ্রি আর এ ইকুয়াল টু 4, তাহলে এ এবং এম এর মান ওই সমীকরণে বসিয়ে পাই, হয়ে যাবে। অর্থাৎ তোমার ঢাল যতভাবে নির্ণয় করা যায়, যদি সমীকরণ দেওয়া থাকে মানে এ ইকুয়াল টু 4 হওয়া, এখানে এই অঙ্কের জন্য এর মান 4 হওয়া, এরকম যে পরাবৃত্তিরই সমীকরণ দেওয়া থাক না কেন এর মান তুমি বের করতে পারবা কিনা বলো। শুধু ঢাল বের করার জন্য যত ক্লু দেওয়া থাকবে সব পারবা কিনা বলো। আমি তোমাকে এখন বললাম 2 নম্বর, যা 3x + 4y + 1 = 0 সরল রেখার সমান্তরাল, সরল রেখার সমান্তরাল, এটা বলতে পারি কিনা ভাইজান? রাইট। আমি কি বলতে পারি না যে এই ধরনের একটা প্রশ্ন যা এই সরল রেখার লম্ব? রাইট। আমি তোমাকে বলেছি y² = 16x পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই অঙ্কের অ্যান্সার A4, m হচ্ছে √3, আর এটার জন্য m এর মান হচ্ছে এটার ঢাল আর স্পর্শকের ঢাল একই হবে, বিকজ স্পর্শকটা এই সরলরেখার সমান্তরাল। তাহলে এই সরলরেখার ঢাল -3/4, সুতরাং m এর মান -3/4 ব্যবহার করবা তাহলেই হবে, আর এর মান তো 4। এই অঙ্কের জন্য এই সরলরেখার ঢাল তো -3/4, বাট তোমার স্পর্শকটা এই সরলরেখার উপর লম্ব, তাহলে ঢাল হবে 4/3। তাহলে এই অঙ্কের জন্য m এর মান 4/3। কি অঙ্ক পারবো না? কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এইবারে আমি তোমাকে বললাম যে এরকম একটা কাহিনী ঘটে গেছে, 4 নম্বরে বললাম। তাহলে এই সরলরেখার সমান্তরাল, এই সরলরেখার উপর লম্ব, স্পর্শকের সমীকরণ বের করতে হবে। আরো মেলা কেস আছে, আমি এবার তোমাকে বললাম এবার আরেকটা প্রশ্ন দেবো আমি তোমাকে, এক্সেলেন্ট একটা প্রশ্ন ভাইজান, 100% আগের যদি কোনো প্রশ্ন না দিই এই প্রশ্নটা দিব আমি, এখন যেটা বলছি সেটা দেব। রাইট। আচ্ছা, আগে ফিলিংসটা নেই অঙ্কের। মনে করো এখানে একটা পরাবৃত্ত এরকম, আর এখানে একটা সরলরেখা আছে এরকম। রাইট। আমার এখন প্রশ্ন, এই সরলরেখা হতে এই পরাবৃত্তের নিকটতম বিন্দুর দূরত্ব কত? নিকটতম বিন্দুর দূরত্ব। রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে একটা সরলরেখা, এই হচ্ছে একটা পরাবৃত্ত। এই সরলরেখা থেকে এই পরাবৃত্তের নিকটতম বিন্দুর দূরত্ব কত? রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সরলরেখার সমান্তরাল একটা স্পর্শক, এই সরলরেখার সমান্তরাল একটা স্পর্শক এই পরাবৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটা নিকটতম বিন্দু, আর এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে নিকটতম দূরত্ব। This will be the shortest distance from this line to this parabola. Right? কোন একটা সরলরেখা থেকে কোন একটা পরাবৃত্তের নিকটতম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে সেই সরলরেখার সমান্তরাল স্পর্শক আর এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। রাইট। আমি এখন একটা প্রশ্ন দেব তোমাকে, প্রশ্নটা লেখো ভাইজান, যদি সম্ভব হয় আর কি। হ্যাঁ, তাহলে প্রশ্নটা লেখো এরকম ভাবে যে বলবো এই অঙ্কটাই দিলাম। হ্যাঁ, 3x + 4y + 1 = 0 সরলরেখা হতে, এই সরলরেখা হতে y² = 16x পরাবৃত্তের নিকটতম বিন্দুর দূরত্ব নির্ণয়, নিকটতম বিন্দুর দূরত্ব নির্ণয়, এটা আমাকে বের করতে হবে। ওকে, এক্সেলেন্ট প্রশ্ন ভাইজান। আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হতো সর্বপ্রথম আমি এই প্রশ্নটা দিতাম। ঠিক আছে,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আমাকে কি করতে হবে, এই পরাবৃত্তের একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে যা কিনা এই সরলরেখার সমান্তরাল, রাইট? সেই স্পর্শক আর এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, তার মানে দেখো আমার পরাবৃত্তরা কিন্তু এরকম ভাইজান, আর আমার সরলরেখাটা কিন্তু এরকম। তাহলে এই সরলরেখা থেকে এর নিকটতম বিন্দু মানে হচ্ছে, নিকটতম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে জাস্ট এর সমান্তরাল একটা স্পর্শক পাওয়া সম্ভব। এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে নিকটতম ডিস্টেন্স। তাহলে সর্বপ্রথম আমাকে ওই পরাবৃত্তের একটা স্পর্শক আঁকতে হবে যা কিনা এই সরলরেখার সমান্তরাল। তাহলে 3x plus 4y plus 1 equal to 0, this is equation number 1. y square equal to 16x, this is equation number 2. বলো এই অঙ্কে এর মান কত? 4, রাইট? আমরা তাহলে লিখব 2 নং পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ, 2 নং পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ, যে কোনো স্পর্শকের সমীকরণ y equal to mx plus a by m, a মানে 4, তাহলে y equal to mx plus 4 by m ডান পাশে দেব। স্পর্শক যদি 1 নং সরলরেখার সমান্তরাল হয়, স্পর্শক 1 এর সমান্তরাল হলে, 1 এর সমান্তরাল হলে এর মান -3, ঢালের মান m এর মান -3/4। কি ক্লিয়ার কিনা বলো? এভাবে কার আপত্তি আছে? তাহলে m এর মান -3/4, কারণ এর ঢাল আর এর ঢাল একই হবে। তার মান যদি বসিয়ে দিই, y equal to -3/4 into x plus 4 divided by -3/4 হবে কিনা ভাইজান বলো? তারপরে কি পাবো আমরা? বা y equal to -3/4 into x -16/3, উভয় পক্ষকে কত দ্বারা গুণ করব গো? উভয় পক্ষকে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে 12y equal to -9x -4/16, সর্বসাকল্যে আসবে 9x plus 12y plus 64 equal to 0। বলো, this is the স্পর্শক, this is the স্পর্শক। এই যে এটার সমীকরণ পাইলাম ভাইজান, এটার সমীকরণ পাইলাম 9x plus 12y equal to 64। কি তাই পাইছি না বলো তো? কি কোনো আপত্তি আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার যে সরলরেখাটা দেওয়া ছিল সেই সরলরেখাটা 3x প্লাস, তাহলে এটা দাও ইকুয়েশন নম্বর 3, তাই কিনা? আর আমার যে সরলরেখাটা দেওয়া ছিল সেটা হচ্ছে 3x plus 4y plus 1 equal to 0, আর তুমি স্পর্শকের সমীকরণ পাইছো 9x plus 12y plus 64 equal to 0। তোমাদের সাথে আমার কথা ছিল, কি কথা ছিল বলো? হ্যাঁ, নিকটতম বিন্দুর, ভেরি গুড, তাহলে করে ফেলো। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব মানে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এদের সহগগুলো একই হতে হয়। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করে দিই, 9x plus 12y plus 3 equal to 0, তাই কিনা বলো? তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা জানি ধ্রুবক দর বিয়োগফল 61 ডিভাইড বাই √9 স্কয়ার প্লাস 12 স্কয়ার। সো দিস ইকুয়াল টু 61 ডিভাইড বাই √81 আর 144 কত হয় গো? 81 আর 144 19 নাও এদিকে, 225 মনে হয়, 225
25 মানে 15, তাহলে 61/15 একক, 61/15 একক, এটাই অ্যান্সার। তো আমার একটু সন্দেহ ঠেকতেছে কেমন জানি। আচ্ছা, তাহলে সমান্তরাল স্পর্শকের সমীকরণ যেটা, সমান্তরাল স্পর্শক যেটা আসলো সেটা আমাদের যেটা আসছে। আচ্ছা, আমরা একটু গ্রাফে প্লট করে দেখি কি কি ইকুয়েশন নিয়েছিলাম সেটা শুধু বলবা তোমরা। হ্যাঁ বলো, দাঁড়াও, পরাবৃত্তটার সমীকরণ কি দিয়েছিলাম? y স্কয়ার সমান 16x, 16x, এই যে পরাবৃত্ত, রাইট? তারপরে দিয়েছিলাম 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এই পরাবৃত্তটা দিয়েছি নাকি? ও তাই, হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যান্সার ঠিক আছে। আমি চাইছিলাম এই সরলরেখার সমান্তরাল একটা স্পর্শক, রাইট? তাহলে যে সমান্তরাল স্পর্শকটা পাইছি তার সমীকরণটা কি বলো? 9x প্লাস 12y কত? x করে x নিয়ে নিত, 9x মাইনাস 12y কেন? প্লাস 12y, প্লাস 12y মাইনাস 64 কেন? প্লাস 64 ছিল, দেখো প্লাস 64 ইকুয়াল টু 0। এই যে দেখো, এই যে দেখো, ঠিক আছে? এই পাগলারা, এই যে দেখো, এই সরলরেখাটা ছিল এইটা, সমান্তরাল সরলরেখা এইটা, এদের মধ্যবর্তী দূরত্ব এইটা, রাইট? কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি কখনো আমার প্রদত্ত সরলরেখাটা পরাবৃত্তটাকে ছেদ করার সম্ভাবনা থাকে, তাহলে ছেদ বিন্দুটাই হচ্ছে নিকটতম বিন্দু। কারণ আমি তো বলেছি এই পরাবৃত্ত থেকে এই সরলরেখা থেকে পরাবৃত্তের নিকটতম বিন্দু, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি যে ছেদ বিন্দুটা হচ্ছে সব থেকে কাছের বিন্দু, অর্থাৎ এখানে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা সব থেকে কাছের বিন্দু। ওকে, বাট আমরা যে ডিস্টেন্সটা নির্ণয় করেছি সেটা হচ্ছে এই সরলরেখা হতে এই সরলরেখার সমান্তরাল যে স্পর্শক এই পরাবৃত্তকে স্পর্শ করে সেই বিন্দুর দূরত্ব, সেই বিন্দুর দূরত্ব। আর নিকটতম বিন্দুটা হবে আসলে এখানে ছেদ বিন্দুটা। তাহলে এখানে দুইটা পয়েন্ট পাওয়া গেল। কোন একটা সরলরেখা কোন পরাবৃত্তকে যদি ছেদ করে তাহলে নিকটতম বিন্দুর দূরত্ব 0। ছেদ করে কিনা এটা কি করে বুঝবা, রাইট? এটাও বোঝার উপায় আছে, আমি বলে দিচ্ছি। যেমন দেখো, এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করলে আমি যে জিনিসটা পাবো এখন সেটা দেখো। আমার যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখা পরাবৃত্তকে ছেদ করে কিনা, 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, আর পরাবৃত্তটা কত দিয়েছিলাম? y স্কয়ার ইকুয়াল টু 16x। এই সরলরেখাটা এই পরাবৃত্তকে যদি ছেদ করে তাহলে নিকটতম বিন্দুর দূরত্ব 0, আর যদি ছেদ না করে সেক্ষেত্রে ছেদ বা স্পর্শ করে, ছেদ করলেও নিকটতম বিন্দুর দূরত্ব 0, স্পর্শ করলেও নিকটতম বিন্দুর দূরত্ব 0। আর যদি ছেদ বা স্পর্শ কোনোটাই না করে সেক্ষেত্রে নিকটতম বিন্দুর দূরত্বই সমান্তরাল স্পর্শকের দূরত্ব। কি ক্লিয়ার? এখন আমরা দেখবো যেটা ছেদ করে কিনা। যদি আমরা দেখতে পাই এই সমীকরণ আর এই সমীকরণের সমাধান করে এক্স এর দুইটা বাস্তব মান এসছে অথবা ওয়াই এর দুটা বাস্তব মান এসছে, তখন একটা সরলরেখা একটা বক্ররেখাকে ছেদ করে। তাহলে এখান থেকে এক্স এর মান এখানে বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু ওয়াই স্কোয়ার বাই 16 প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 3y স্কোয়ার প্লাস 64y প্লাস 16 ইকুয়াল টু 0। এখন আমি দেখবো পৃথায়কের মান,
নিশ্চয়ক যদি লেস দেন 0 হয় ছেদ বা স্পর্শ করে না। ডি যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে অবশ্যই এই সরলরেখাটা এই বক্ররেখাকে ছেদ বা স্পর্শ করবে। তাহলে ডি এর মান বের করি। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, এ মানে 3, সি মানে 16। ডেফিনেটলি 64 স্কয়ার মানে তো মেলা 36 এর বেশি, তাহলে এটা গ্রেটার দেন 0। তার মানে এই বক্ররেখাকে এই সরলরেখা ছেদ করে, সুতরাং নিকটতম বিন্দুর স্থানাঙ্ক বা নিকটতম বিন্দুর স্থানাঙ্ক না সরি নিকটতম বিন্দুর দূরত্ব হবে 0। নিকটতম বিন্দুর দূরত্ব 0। কি ক্লিয়ার? বাট যদি এটা ছেদ না করত, অর্থাৎ এই পরাবৃত্তটাকে এটা ছেদ করে, ছেদ করলে নিকটতম বিন্দুর দূরত্ব 0, তাই কিনা বলো? আর যদি ছেদ না করত, ওকে আচ্ছা, যদি এমন প্রশ্ন দেই যে এই সরলরেখার সমান্তরাল এই পরাবৃত্তের স্পর্শকের দূরত্ব নির্ণয় করো, সেটা তো একটু আগে করেছি। আর যদি এই সরলরেখাটা এই পরাবৃত্তকে ছেদ না করত, স্পর্শ না করত, অর্থাৎ এইরকম জায়গাতে যেত, তাহলে এর নিকটতম বিন্দুর দূরত্ব হতো এর সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা করেছি। কি ক্লিয়ার ভাইজান? আমি কি বুঝাতে পারলাম? দেখো, ভুল থেকে ভালো কিছু হলে অনেক কিছুই ভালো হয়, রাইট? কত কিছু শিখলাম এখানে আসে, অথচ এই জিনিসগুলো কিন্তু আমি আগেও কোনো বেসে পড়াইনি, ইভেন প্রিমিয়াম বেসেও পড়াইনি আমি এটা, রাইট? যে কোনো একটা সরল লেখা থেকে একটা পরাবৃত্তের নিকটতম বিন্দুর মানে দূরত্ব নির্ণয়। কি ক্লিয়ার হয়েছে? ওকে, ছেদ করলে স্থানাঙ্ক কিভাবে বের করবো? আরে পাগলা, ছেদ করলে যেখান থেকে ওয়াই এর মান বের করো, ওয়াই এর দুটো মান পাইলে এক্স এর দুটো মান পাওয়া যাবে, সেটা তো ছেদ বিন্দু। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার কিনা? অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। উপমা পেও, বিষয়টা জটিল, ক্লাসটা আবার একবার দেখবো, অবশ্যই দেখিও। উপমা পেও বিষয়টা জটিল না, বিষয়টা খুবই লজিক্যাল, খুবই মজার, খুবই জোশ। ঠিক আছে ভাইয়া? ছেদ করলে কিভাবে স্থানাঙ্ক বের করব? ছেদ করলে, হ্যাঁ বাবা, আচ্ছা, কে যাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, যাও। ওকে ক্লিয়ার? ওকে, দেখে নিও তাহলে আরেকবার, এটা খুব সুন্দর জিনিস। ওকে, এখন আসো। এগুলো আসলে খুবই সুন্দর জিনিস, খুবই ভালো জিনিস, আসলে মানে এক্সিলেন্ট জিনিস যাকে বলা হয় আর কি। এবার আসো, আমি এবার y equal to mx plus c x square equal to 4ay কে স্পর্শ করলে দেখাতে হবে c equal to minus am square এবং স্পর্শকের সমীকরণ y equal to mx minus am square, এটা দেখাতে হবে। তো সৎ লোকের এক কথায় একটাই কনসেপ্ট, কোন একটা সরলরেখা কোন একটা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করতে বললে সর্বপ্রথম কাজ হচ্ছে পরাবৃত্তের সমীকরণ এবং সরলরেখার সমীকরণের সাহায্যে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। সেই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক শূন্য বলবো, তাহলে আমাদের শর্ত পেয়ে যাব। একটাই কাজ, আর কোনো কাজ নাই। তাহলে আমরা এটা যদি সলভ করি, দেওয়া আছে y equal to mx plus c, মানে এটা একটা সরলরেখা, আর x square equal to 4a into y, এটা হচ্ছে বক্ররেখা। প্রথম কাজ হচ্ছে এই দুটো সমীকরণ মিলিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করা। তাহলে বলো, এখান থেকে এখানে মান বসাবো নাকি এখান থেকে এখানে মান বসাবো? তাহলে y এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে অতএব x square equal to 4a into
mx প্লাস সি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4amx প্লাস 4ac, তাহলে বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4amx মাইনাস 4ac ইকুয়াল টু 0। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দ্বিঘাত সমীকরণ পাইলা, তোমরা কি করলা? এই বক্ররেখার সরলরেখার একটা সাধারণ ইকুয়েশন তৈরি করেছে। এর অর্থ হচ্ছে এদের ছেদবিন্দুগামী একটা ইকুয়েশন, কিন্তু আমরা চাচ্ছি ছেদবিন্দু না থাকুক, এরা স্পর্শ করুক, অর্থাৎ এক্স এর দুটা মান হোক অভিন্ন, তার মানে পৃথায়ক শূন্য হোক। তুমি বলবা 1 নং সরলরেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করলে, 2 নং পরাবৃত্তকে স্পর্শ করলে এর পৃথায়ক শূন্য হবে। পৃথায়ক ইকুয়াল টু 0। এর পৃথায়ক মানে 16a স্কোয়ার m স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1 আর সি এর মান এখানে মাইনাস 4ac ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? তাহলে ভাইজান দেখো একটু যে আমার এই সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করলে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, উভয় পক্ষকে 16a দ্বারা ভাগ করলে am স্কোয়ার প্লাস c ইকুয়াল টু 0, অতএব c ইকুয়াল টু মাইনাস am স্কোয়ার। দিস ইজ দ্য কন্ডিশন। অতএব আমরা বলতে পারি c এর মান একে বসিয়ে পাই, তাহলে আজীবন আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ, যে কোনো স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx মাইনাস am স্কোয়ার। ওকে, প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে যে যে কন্ডিশনগুলো দেওয়া ছিল এখানেও সেগুলো চাইতে পারে, রাইট? তোমাকে বলতে পারে তাহলে এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, রাইট? আমি যদি এখন তোমাকে আগের মতোই প্রথম পরাবৃত্তের ক্ষেত্রে যেটা বলেছিলাম, দেখাও যে এই পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ হবে, এটার ক্ষেত্রে আমি বলতে পারি। তাহলে তোমাকে সর্বপ্রথম বলতে হবে, আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ এটা। বা এখান থেকে আরেকটু সামনের দিকে আগাইলে হবে am স্কোয়ার মাইনাস x ইন্টু m প্লাস প্লাস y ইকুয়াল টু 0, প্লাস y ইকুয়াল টু 0, am স্কোয়ার মাইনাস xm প্লাস y ইকুয়াল টু 0। m এর কয়টা মান থাকবে এখানে? 2টা মান। তাহলে একটা মান যদি m এর 2টা মান যদি আমরা ধরে নেই m1 এবং m2, তাহলে কি আমরা বলতে পারি মূলদ্বয়ের যোগফল m1 প্লাস m2 দিস ইকুয়াল টু x বাই a। কি ক্লিয়ার? তাহলে ভাইজান মূলদ্বয়ের গুণফল m1 ইন্টু m2 দিস ইকুয়াল টু y বাই a। তাহলে বলো ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে y বাই a ইকুয়াল টু -1, আর y ইকুয়াল টু মাইনাস a, তাহলে y প্লাস a ইকুয়াল টু 0, যা কিনা দ্বিকাক্ষের সমীকরণ। কি বলতে পারবো না? পৃথিবীর যে কোনো পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব হয়, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্দেশ করে, ওই পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্দেশ করে। ভাইয়েরা আমার, কি ক্লিয়ার? তো যাই হোক, কথা সেটা না, তাহলে এটাও সত্য। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x এর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ ছিল y ইকুয়াল টু mx প্লাস a বাই m, আর x স্কয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx মাইনাস am স্কয়ার। কি ক্লিয়ার? এই দুটো জিনিস মাথায় রাখবা। দিয়ে এর আগেরটার ক্ষেত্রে যে কটা অঙ্ক লিখেছি, এটার ক্ষেত্রে সেই কটা অঙ্ক হতে পারে। এটারও একটা সরল রেখা থেকে একটা পরাবৃত্তের নিকটতম বিন্দুর দূরত্ব বের করতে বলতে পারে।
কি বলতে পারে না? সমান্তরাল স্পর্শকের দূরত্ব বের করতে বলতে পারে না? কি ক্লিয়ার? এটা বলতেই পারে। আমার মতো উজ্জ্বল যদি প্রশ্ন করতো রে ভাই, তোমরা ছাড়া আর কেউ পাস করতো না। কি ক্লিয়ার? বলো, হয়েছে? ক্লিয়ার। কিন্তু কনিক কখনো আগে করা হয়নি। কনিক আগে কখনো করা হয়নি। কনিক আগে একটু করে নিও বাবা, তাহলে সুবিধা বাবা অনেক। হ্যাঁ, কনিক জানতে গেলে তো সবই সরল লেখা পারতে হয়। এবার আসো, আমরা এখন করব হচ্ছে এই জিনিসটা পরীক্ষায় আসতে পারে সেটা বলছি এখন। যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত দ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই পরাবৃত্ত দ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ। অর্থাৎ দেখো, প্রথম পরাবৃত্তটা দেখতে এরকম, দ্বিতীয় পরাবৃত্তটা দেখতে কিন্তু এরকম। এদের সাধারণ স্পর্শক মানে এটার সমীকরণ হোয়াট? ঠিক আছে, সাধারণ স্পর্শকের সমীকরণ হয়েছে। তো যাই হোক, এই অঙ্কটা করার সময় সর্বপ্রথম তোমাকে লিখতে হবে, দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax ইকুয়েশন নম্বর 1, x স্কয়ার ইকুয়াল টু 4ay এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 2। তোমাকে লিখতে হবে, আমরা জানি একের যে কোনো স্পর্শকের সমীকরণ, এটা আমরা জানি একের স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস a বাই m, এটা হচ্ছে একের স্পর্শকের সমীকরণ। এবার দুইয়ের স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx মাইনাস a বাই m স্কয়ার, এটা 3 নম্বর ইকুয়েশন। am স্কয়ার, ঠিক আছে। এটা দাও 4 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নং পরাবৃত্তির স্পর্শকের সমীকরণ এইটা, 2 নং পরাবৃত্তির স্পর্শকের সমীকরণ এইটা। পৃথক পৃথক দুটা স্পর্শকের সমীকরণ তুমি লিখে নিয়েছো, বাট তুমি চাচ্ছ এই দুটা স্পর্শক আলাদা না হোক, এরা একই স্পর্শক হোক। অর্থাৎ এই দুটা সমীকরণ একই সমীকরণ নির্দেশ করুক। এটা তো যে কোনো স্পর্শক, এটা তো এর যে কোনো স্পর্শক, কিন্তু আমি চাচ্ছি দুটা স্পর্শক একটা হোক, রাইট? তার মানে একই সমীকরণ হোক। তাহলে এই দুটা সমীকরণ যদি একই সমীকরণ নির্দেশ করে, সরল লেখা চ্যাপ্টার শিখেছি, দুইটা সরল লেখা একই সরল লেখা নির্দেশ করলে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত সমান হয়। তাহলে 3 ও 4 অভিন্ন সমীকরণ হলে, 3 ও 4 অভিন্ন সমীকরণ নির্দেশ করলে আমরা বলতে পারি y এর সহগের অনুপাত 1/1, x এর সহগের অনুপাত m/m, ধ্রুবক পদের অনুপাত a/m ডিভাইডেড বাই মাইনাস am স্কয়ার। তাহলে সর্বসাকল্যে থাকবে আমাদের 1 ইকুয়াল টু এর এ কাটা গিয়ে মাইনাস 1/m³, তার মানে m³ ইকুয়াল টু মাইনাস 1 বা m³ প্লাস 1 ইকুয়াল টু 0, রাইট? তাহলে এখান থেকে ভাইয়ের আমার বোনেরা তোমাদের m প্লাস 1 ইন্টু m স্কোয়ার মাইনাস m প্লাস 1 ইকুয়াল টু 0, a³ প্লাস b³ এর সূত্র ফেললাম। তাহলে m ইকুয়াল টু পাবো আমি -1, আর এখান থেকে m এর মান পাবো অবাস্তব, সেটা লেখার দরকার নাই। তাহলে m এর মান যদি -1 হয়, তাহলে এই দুটা স্পর্শক
একই সমীকরণ নির্দেশ করবে। বসিয়ে দেখো, m এর মান 3 অথবা 4 এ বসিয়ে পাই y ইকুয়াল টু 4 এ বসাচ্ছি -x - a, m এর মান -1 বসাইছে, বামে নিয়ে আসলে x প্লাস y প্লাস a ইকুয়াল টু 0। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ঠিক আছে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ জেনারেল ট্যানজেন্ট। তাহলে x প্লাস y প্লাস a ইকুয়াল টু 0। তাহলে এটা এমসিকিউ যদি আসে, লালিলাল শাহজালাল ইউনিভার্সিটিতে কোনো এক সময় হয়তো বা এটা এমসিকিউ এসেছিল, y স্কয়ার ইকুয়াল টু 4x, এরকম থাকে না, ইকুয়েশন দিয়ে দেয় y স্কয়ার ইকুয়াল টু 4x এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay, পরাবৃত্ত দ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ নিম্নের কোনটি? ঠিক আছে, তাহলে x প্লাস y ইকুয়াল টু x প্লাস y প্লাস a ইকুয়াল টু 0, রাইট? তো মোটামুটি ভাবে ফাইনাল পরীক্ষায় করার জন্য স্পর্শক সংক্রান্ত এই অঙ্কগুলো হতে পারে। আরেকটা আছে উপরিস্থিত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যা কিনা ডিফারেন্সিয়েশনে শিখেছি আমরা। উপরিস্থিত বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ, যা কিনা আমরা কোথায় শিখেছি? ডিফারেন্সিয়েশনে শিখেছি। ওকে, যা কিনা আমরা ডিফারেন্সিয়েশনে শিখেছি। তো যাই হোক, এখন আমরা উপবৃত্ত শুরু করব না, এই কারণেই আজকে রাত্রে আমরা আবার ক্লাস করব। ঠিক আছে, কারণ এখন ছেলেমেয়েরা অনেকে কলেজে গেছে। যাই হোক, গতকালকে রাত্রের ক্লাসটা নিলাম, তো আজকে রাত্রে আবার আমরা ক্লাসটা আনবো। ঠিক আছে, এবং একটা চিত্রের মাধ্যমে কি করে গোটা উপবৃত্তকে শেষ করে নিতে হয় সেটাই আজকে রাত্রে আমরা দেখব। একটা চিত্র 1 ঘন্টা ধরে আলোচনা করব মিনিমাম। তারপরে আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে উপবৃত্তের সমীকরণগুলো নির্ণয় করব। ঠিক আছে, তো যাই হোক, এইটুকুই থাকলো। রাত্রে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ।